গতকালকে থেকে সারা বাংলাদেশে আলোচিত ঘটনা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ। যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ একটা বড় ধরনের ধাক্কা খাবে। এখানে বেশ কিছু দেশি বিদেশি ইস্যুগুলো কাজ করবে, বিশেষ করে ভারত একটা বড় ধরনের ভূমিকা এখানে নিতে চাইবে। আর নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশ আওয়ামী লীগ তারাও কিন্তু এই পরিস্থিতিকে কাজে লাগাবে। এটার নামই হচ্ছে রাজনীতি। আর এই পদত্যাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এনসিপি, জাতীয় নাগরিক পার্টি হিসেবে যারা নিজেদের এই দলটিকে তৈরি করেছেন এনসিপি, এবং এই কয়েকজন সমন্বয়ক, তাদের প্রথম সারির বেশ কিছু নেতাকর্মীরাও দেশের মধ্যে কোন পরিস্থিতিতে পড়বে বুঝতেই পারছেন। আর যার কারণে অনেকটা ভয় পেয়ে গেছেন এনসিপি সহ অন্যান্য যারা ডক্টর ইউনূসের একদম প্রধান সারির যারা পৃষ্ঠপোষক আছেন অথবা তাকে যারা নিয়োগ দিয়েছেন। গতকালকে নাহিদের মুখ থেকে আমরা যখন প্রথম শুনতে পেলাম যে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, এরপরেই বিষয়টা নিয়ে আপনার ডালপালা মেলে নানান কারণ। কিন্তু ফাইনালি আসলে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করতে চান বা চিন্তা ভাবনা করছেন, সেই কারণটি বের হয়ে এসেছে খোদ তার মুখ থেকে। চলুন দেখি আমরা যে তিনি কি বক্তব্য দিয়েছেন। উপদেষ্টাদের জরুরি একটা বৈঠক হয়েছে বেলা 11টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠকে ডক্টর ইউনূসের পদত্যাগের প্রসঙ্গ উঠে আসে। প্রথমে 1 ঘন্টা নিয়মিত উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক হয়, এরপর সচিবরা বেরিয়ে যান। উপদেষ্টাদের নিয়ে প্রায় 4 ঘন্টা অনির্ধারিত একটা বৈঠক তিনি সেখানে করেন। আলোচনার মূল বিষয়গুলো যেগুলো ছিল যে উপদেষ্টা পরিষদের এই বৈঠকে হতাশা ব্যক্ত করে ডক্টর ইউনূস বলছেন, গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের অনুরোধে তিনি দায়িত্ব নিয়েছেন। দলগুলো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, কথা দিয়েছিল আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু এখন অস্থিরতা তৈরি করছে, মানুষের আশা পূরণ করতে দিচ্ছে না, জনদুর্ভোগ তৈরি করছে, যে কোনো ইস্যুতেই রাস্তা অবরোধ করছে। দুজন উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা বলছেন রাজনৈতিক দলসহ কেউ সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না, এভাবে দায়িত্ব পালন করা সম্ভব না। নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ, একদম অল্প। নিয়ন্ত্রিত নির্বাচন হবে, এর দায় তিনি নিতে চান না। তার বক্তব্য তিনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এটা তিনি বারবার বলেছেন। জুনের পর একদিনও থাকবেন না, কিন্তু কোথাও যেন একটা অবিশ্বাস রয়ে গেছে। আর বিতর্কিত নির্বাচন হলে তার যে আন্তর্জাতিক ভাবমূর্তি নোবেল জয়ী হিসাবে সেইটা ক্ষুণ্ণ হবে, আর এই দায় তিনি নিতে চান না। এখানে বেশ কিছু জিনিস তিনি সামনে এনেছেন, আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু বিএনপি বলছে সংস্কার কতটুকু। ডক্টর ইউনূস বলছেন ছোট প্যাকেজ বড় প্যাকেজ, ছোট প্যাকেজে কি আছে বড় প্যাকেজে কি আছে এটাও তিনি স্পষ্ট করেননি, যেটা নিয়ে বিএনপির ধোঁয়াশা তৈরি হয়েছে। অথবা নির্বাচন ইস্যুটা আগামী জুনে বর্ষাকাল থাকবে, সেই সময় নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা, অথবা সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ডক্টর ইউনূসের কাছে যখন তারা দাবি করেছে তিনি সেইটাও দেননি, বিএনপির দাবি। অপরদিকে মেয়র ইশরাকের এই পদ নিয়ে রাজনৈতিকভাবে বিষয়টা যখন আদালত বনাম ইশরাক হওয়ার কথা, সেখানে সরকারের উপদেষ্টা আসিফ, তাদের রাজনৈতিক দল এনসিপি এটাকে নিয়ে যেভাবে ধরেন পানি ঘোলা করছে, তো সেই জায়গাতেও এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু হবে এই প্রশ্ন কিন্তু তুলে ফেলেছে বিএনপি, যে একটা মেয়র পদ যেটা আদালত থেকে স্বীকৃত, সেইটার স্বীকৃতি দিতেই যদি এত কিছু হয় তাহলে পরবর্তী সময় কি ঘটবে। অপরদিকে আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা এই সরকারের সময় সবাই ভাবছে যে রাজপথ অবরোধ না করলে কোনো ফল পাওয়া যায় না। আবার একটা নির্দেশনা থাকার পরেও তারপরেও এনসিপি সরকারের প্রধান পৃষ্ঠপোষককারী দল, তারা নিজেরাই যখন আইন ভেঙে যমুনার সামনে উপস্থিত হয়, তখন স্বাভাবিকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও মনে করে, ইভেন এই সরকারের মধ্যে তো দ্বিচারিতা আছে আন্দোলনগুলোকে কেন্দ্র করে, কখনো ঠান্ডা কখনো ডান্ডা, পৃষ্ঠপোষকতা বিভিন্ন জায়গা থেকে করা হয়। তো এরকম নানান জিনিস ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় বসার পর থেকে ছোটখাটো অনেক কিছুকে তিনি হয়তো বুঝতে পারেননি,
অথবা এনসিপির প্রতি ওনার ভালোবাসাটা অন্য জায়গায় ছিল। ইভেন তিনি যখন নিজের মুখ থেকে বারবার বলেন যে এনসিপি তৈরির পিছনে বা এনসিপিদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন রাজনৈতিক দল করতে, তারা বলছে তারা পাশ করবে না, তিনি বলছেন তোমরা নামো। তো সেখান থেকে যে কোনো রাজনৈতিক দল যারা ক্ষমতার দিকে ধাবিত হবে তারা এই সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করবে, এটা যে কোনো কেউই হবে। যেখানে সাধারণ একটা ইশরাকের মেয়র পদকে কেন্দ্র করে ইসির প্রতি অনাস্থা তৈরি হয়ে যায় এনসিপির, ইসিকে মানে কি বলা হয় যে ইয়া করার জন্য, কি বলা হয় যে আপনার মানে বিক্ষোভ করার জন্য সেখানের গেটের মধ্যে ঢুকার চেষ্টা করা হয়, তাহলে বুঝতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার যে শিষ্যরা আছেন এনসিপি, উনি তাদেরকে বা কতটুকু কন্ট্রোল করতে পারছেন, যার কারণে রাস্তা রাস্তায় অবরোধ হচ্ছে। সাধারণ মানুষ যথেষ্ট বিরক্ত, যথেষ্ট। আপনার মব ভায়োলেন্স, যেখানে মব ভায়োলেন্স হচ্ছে সেখানে সরকার কি ভূমিকা রাখছে? লাস্ট কয়েকটা ঘটনা আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী নেড়ে চেড়ে বসছে। অনেক ঘটনা যেগুলো এই সরকারের প্রতি অনাস্থা তৈরি করে ফেলেছে এবং এনসিপির প্রতি তো করছেই। আপনাদের খেয়াল থাকার কথা, 5ই আগস্টের পর বন্যার সময় এই এনসিপির নেতাদের হাতে বাংলাদেশের মানুষ কিভাবে টাকা তুলে দিছে, কিন্তু সেই টাকার সুষ্ঠু বন্টন আদৌ কি হয়েছে? আমি তো কুমিল্লার ছেলে, আমার এলাকায় এনসিপির কি মাল গেছে ভাই? রাস্তাটাই ঠিক হয় নাই, হাঁটু সমান গর্ত। কি করছেন? বিএনপি বলছে আপনি সংস্কার করছেন, কিন্তু কিসের সংস্কার করছেন, কি সংস্কার করছেন, কোনোটাই দৃশ্যমান নয়। আবার এই সংস্কার নিয়েও আছে নানান বিতর্ক। তো সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও অনেক কিছুর জন্য দায়ী, আবার এনসিপি অনেক কিছুর জন্য দায়ী, বিএনপিও অনেক কিছুর জন্য দায়ী। আর এই মুহূর্তে আসলেই সুষ্ঠু নির্বাচন করা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষে সম্ভব না, এটা কিন্তু সত্যি। বিতর্কিত হবে, যেখানে তিনি বলছেন সারা পৃথিবী তাকাই থাকবে তিনি একটা নির্বাচন দিবেন, এরকম নানান টেনশন, স্ট্রেস। তারপর ওনার প্রতি যে বাংলাদেশের মানুষের একটা গণ ভালোবাসা ছিল সেটা আস্তে আস্তে কোন লেভেলে চলে আসছে। খালি ওনাকে নিয়ে মানুষ হয়তো বাজে শব্দ ব্যবহার করে না, কিন্তু কাছাকাছি লেভেলে করে যে আপনি নন্দিত হইয়েন না, নিন্দিত হইয়েন না, পরবর্তী সময় কিন্তু পালাবার রাস্তা পাবেন না। মানে একটু সম্মান দিয়া পরে ঘুরে পেছে অনেকগুলা কথা কিন্তু ওনাকে বলে, বোঝে না এমনি উনি সারা পৃথিবীতে মানে ভাইজা খাইছে, নোবেল পাইছে, সবই বুঝেন তিনি। এনসিপি অবাধ্য, ওনার বাকিরাও অবাধ্য। আর এখানে বাধ্য কেন হবে? যার যার ধান্দায় সে ব্যস্ত। এনসিপির ধান্দায় ব্যস্ত, দেশ গঠনে কারো সময় নাই। বিএনপির ধান্দায় ব্যস্ত। ডক্টর ইউনূসও নিজের গ্রামীণ ব্যাংক, নিজের এনবিআর এর মামলা, তারপর হচ্ছেন যে সেই 616 কোটি টাকা, ইউনিভার্সিটির একটা লাইসেন্স, অনেক কিছু তিনিও তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক নিজের গুলো তিনি পাইছেন। এটা কিন্তু বাস্তব ভাই, এগুলা শুনতে যেমনই লাগুক। দেশের মানুষ কি পাইছে? এরপরে যে গত কয়েক মাসে বেকারত্ব, এই যে স্ট্রেস, এটা তিনি পাচ্ছেন, সামনে আসার আলো দেখতে পাচ্ছেন না। সেই জায়গা থেকে তিনি ভাবছেন যে বাবা মান সম্মানটা থাকতে আমি সরে যাই। পানি তো খাইলেন মাহফুজ ভাই, আপনি পানিটা ঘোলায়া খাইলেন। ওজন তো ওই কুলের কাছেও রইল না, এই কুলের কাছেও রইল না। দিন শেষে আপনার অর্জনটা কি? এই অর্জনটা জামায়াতের অর্জন, এই অর্জনটা আজকে বিএনপির অর্জন। এটা কিন্তু মাস্টারমাইন্ড হিসেবে আপনার অর্জন হয়নি। এত বড় একটা ঘটনা ঘটাই দিচ্ছেন, আওয়ামী লীগের পতন ঘটাই দিচ্ছেন, পেছন থেকে নীরবে বৈশা মাস্টারমাইন্ড তকমা পড়ে খোদ একজন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস দিয়েছে। তো আপনি যখনই কথা বলবেন আপনার কথার মধ্যে ব্যালেন্সিং ইস্যুটা খুবই জরুরি ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের পর আপনাদের খেয়াল থাকার কথা, উপদেষ্টা মাহফুজ এবং জামাত ইসলামের মধ্যে এক ধরনের অনলাইন যুদ্ধ হয়ে গেছিল। শিবিরের খরচের খাতায় তিনি পড়ে গেছেন, কমেন্ট করতেছিলেন। গোলাম আজম এবং কি রাজাকার ইস্যু, স্বাধীনতা যুদ্ধ 71 ইস্যু, অমীমাংসিত সব ইস্যুতে এক একটার কঠিন শাস্তি সাজা দিবেন এমন ঘোষণা দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে গতকালকে গলার সুর বদলে গেল, ক্ষমা চাইলেন, দুঃখ প্রকাশ করলেন। তাহলে বলারই দরকার ছিল কি? একটা জিনিস এনসিপি এখনো বুঝতে পারতেছে না, আস্তে আস্তে বুঝতেছে, না বুঝলে এই ক্ষমা টমা চাইতো না বা দুঃখ প্রকাশ করতো না। সেটা হচ্ছে জামাত এবং শিবিরের সাপোর্ট ছাড়া এনসিপির ব্যক্তিগত ক্ষমতা নাই, দলীয় ক্ষমতা নাই। আরেকটা আছে রাইট নাও সরকার। সরকার থেকে সরে যাওয়ার পরে এই দলটা জামাতের যদি স্পর্শ না পায়, এরা রাস্তায়ও ঘুরতে বের হতে পারবে না, মনে রেখেন। বলে আপনি কেমনে বলেন ভাই? ওই যে আওয়ামী লীগের শত্রু তো বানাই রাখছে, বিএনপির নব্য শত্রু বানাই ফেলছে, জাতীয় পার্টি শত্রু,
চারদিকে শত্রু, মাঝখানে জামাতরও শত্রু বানাই ফেললো, তো হাঁটবেন কার কাজ দিয়া? ক্ষমতায় থাকতেই কারোর নামের সাথে সান্ডা, আসিফের নাম স্বৈরাচার হয়ে গেছে, যে স্বৈরাচার বিদায় হয়েছে সেই নাম আসিফ এখন নিজে স্বৈরাচার, বিএনপির তারা জুতা টুতা দিয়ে আগুন লাগাই দিচ্ছে। দেখেন এই পরিস্থিতিকে আজ করে আসিফও এমনকি মাহফুজও দুজনে নমনীয়তা পোষণ করছেন, নানান ভয়টয় দেখাচ্ছেন যে যেই সাপ কুমির খেয়ে ফেলবে, হ্যাঁ খেয়ে ফেলবে। তো বিএনপির আর খাবে কি? খাইতে খাইতে শেষ বিএনপির। এখন মাহফুজ কি বলছেন দেখেন, তাও ঘুরিয়ে পেঁচাইয়া স্ট্যাটাস তিনি দেন। তিনি বলছেন ব্যক্তির আদর্শ, সম্মান এবং আবেগের চেয়ে দেশ বড়, এটা সত্য। দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। দেশপ্রেমিক কারা আর দেশদ্রোহী কারা এটা আসলে নির্ধারণ আবার করে কারা? যারা ক্ষমতায় থাকে বিরোধী দলকে অলওয়েজ দেশদ্রোহী বলে। যেমন আওয়ামী লীগ থাকতে এদেশে দেশদ্রোহী ছিল জামাত ইসলাম, রাজাকার হিসেবে চিহ্নিত ছিল, বিএনপিকেও বানাই দিত। এখন এই আওয়ামী লীগ হয়ে গেছে দেশদ্রোহী, আবার ক্ষমতার পালাবর্তনে বিএনপি এবং জামাত তারা হচ্ছে দেশে সবচেয়ে বড় দেশপ্রেমিক। জামাত তো দাবি করে সেনাবাহিনীর পরে তারাই সবচেয়ে বড় দেশপ্রেমিক, এটা নিয়ে আবার ট্রোলিং এর শিকার হয়েছেন। আর আওয়ামী লীগ দেশদ্রোহী গাদ্দার রাইট নাও। তার মানে এই দেশের দেশপ্রেম নির্ধারণ করে ক্ষমতার চেয়ারে বসে থাকা ব্যক্তিরা, যে আমার দেশপ্রেম আছে, আমি কি ভারতের চাটুকার না পাকিস্তানের চাটুকার, আমার কি আসলে দেশপ্রেম কি আছে, এটা নির্ধারণ করবে ক্ষমতায় বসে থাকা ব্যক্তিরা। আজব এক দেশ। আচ্ছা, তো তিনি বলছেন যে দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য এবং শব্দচয়ন যা বিভাজন ছিল, বিভাজনমূলক ছিল, সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা জামাতের প্রতি তিনি দিয়েছেন, কারণ তার প্রত্যেকটা বক্তব্যে গত কয়েকদিন যাবত যেখান থেকে এনসিপির জামাত ছাইরা দিচ্ছে, হালকা এতিম হয়ে গেছে এনসিপি, যে মাঠে মানুষ পায় না, একটা প্রোগ্রাম ডাক দেয় 150 মানুষের বেশি হয় না, কোন একটা দাবি দেওয়া আন্দোলন আদায় করতে গেলে জামাত যখন আয়সা সাপোর্ট করে তখন তারা রাতারাতি সফলতা পায়, আর নয়তো এটাও পায় না। আবার এই টোটাল আন্দোলন মাস্টারমাইন্ড খেলায় জামাত ছিল মূল গুটির এখানে কারিগর সরকার পতনের ক্ষেত্রে। এনসিপির এখানে ভূমিকা ছিল জাস্ট ডিবির হাতে অ্যারেস্টের পর থেকে, বাট অ্যারেস্টের পরেও জামাত এই জিনিসগুলো চালাই নিছে। সো এখানে জামাতকে নিয়ে যখন আপনি কটূক্তি করবেন তখন আপনার বুঝতে হবে আপনার অবস্থান কি হবে। এটা আস্তে ধীরে বুঝতে শুরু করছে। বিএনপির অনর প্রতিবাদ, আসিফ মাহমুদের যখন ধরেন পদত্যাগের ইস্যু চলে আসছে, যে ইশরাক যদি মাঠের থেকে না উঠতো আপনি ভাবেন যে পরিস্থিতি কোথায় যাইতো। 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে রাখছে, এখন এদের আর কোনো গন্তব্য নাই, একটাই গন্তব্য বিভাজন টিভাজন বাদ দিয়ে সবাই এক রগে করা। কারণ এদের পক্ষে এখন তো কেউ আর কথা বলছে না জামাতের থেকে, বাট কালকের পরিস্থিতির পরে সবাই আবার একত্রিত হওয়ার চেষ্টা করছে। জামাতের আমির বলছেন আসেন আবার আমরা সবাই একই। মাহফুজও তার বক্তব্য প্রত্যাহার করে নিছেন, আর তিনি আন্তরিকভাবে ক্ষমাও চেয়েছেন। বলছেন পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান, তুই কে আমি কে, রাজাকারিটা এবং তকমাবাজি, রাজাকার অথবা ধরেন এখন যেটা আসছে ফেসিস্টের দোসর, অথবা মানে ওই যে শব্দগুলো ব্যবহৃত হয় যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক হবে। বাংলাদেশের শত্রুর ঐক্যবদ্ধ এবং আগ্রাসী সার্বভৌমত্ব গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এই পরীক্ষা ধৈর্যের ঐক্যের উতরে যেতে হবে। কতটুকু সম্ভব হবে জানি না, কারণ এখন কেউ আর কারোর প্রতি বিশ্বাস নাই, শুধু প্রয়োজনের খাতিরে একজন আরেকজনের সাথে এসে জোট বাঁধে, এছাড়া আর কিছুই না। তো জামাতের নেতা কর্মীরা যথেষ্ট পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন। মাহফুজের পিঠে আবারও হাত রাখার আমি কমেন্ট দেখলাম যে আমরা আছি ভাই, ধন্যবাদ, আপনি আমাদেরকে গোলাম আজমের বাংলাদেশ অথবা এগুলা থেকে আপনি যে ভুলটা বুঝতে পারছেন, যাদেরকে চুনচুনকে বিচার করা হবে, প্রত্যেকটারে কঠোর শাস্তি দেওয়া হবে, দেশ ছেড়ে বের করে দেওয়া হবে, এগুলাতে মানে মাহফুজ তার নিজের ভুল বুঝতে পারছে। ঘুরে ফিরা স্ট্যাটাসটা ছিল এরকমই। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।